লালগালিচায় খালে নেমে খননের উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা। এবার রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বেচবে না সরকার। ইজতেমায় আখিরি মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক, ছোটাছুটিতে আহত শতাধিক। পারস্য উপসাগরে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচক। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মিরপুর ১৩তে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজ ৬টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ছিল। এতে অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। রবিবার খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লালগালিচায় হেঁটে খালে নামেন। এরপর তারা ভাসমান এক্সকাভেটরে উঠে খনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগের মেয়ররাও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লালগালিচায় নেমে উদ্বোধন করছেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি ওটা খেয়াল করিনি। তিনি আরও বলেন, আগে খাল উদ্ধার হয়নি, কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি? এমনটা মনে হলে আমরা করবোটা কি? আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো আমরা করে দিতে পারি। সক্ষমতা ও অতীত বিতর্কের অজুহাতে এবার রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন ভোক্তা ও অর্থনীতিবিদরা। আর মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। ২০২০ সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। গত বছরও রাজধানীর ২৫টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও ৫টি বাজারের দোকানে প্রতিদিন ৪ থেকে ৪.৫ হাজার কেজি মাংস বিক্রি করা হয়েছে। এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার আশঙ্কা ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তিই নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ভ্রাম্যমাণ বিক্রি কেন্দ্রে সবচেয়ে বেশি চাহিদা থাকে গরুর মাংসে, সুতরাং দুধ এবং মুরগির মাংস দেওয়ার জন্য ফ্রিজার ভ্যান লাগছেই। ফলে দুইটা পণ্য সরে গেলেও আগের খরচই বহন করতে হবে। প্রতিবারের মতো এবারও আমাদের প্রস্তুতি রয়েছে, তবে আমাদের মন্ত্রণালয় থেকে কিছু বলা হয়নি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবছর সুলভ মূল্যে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রি করা হবে, পাশাপাশি মাছও সরবরাহের চেষ্টা করছি। কেন বাদ হচ্ছে গরু ও খাসির মাংস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংস দেওয়া হতো সেটা আসবে না। গতবার মাংস বিক্রি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। এ নিয়ে মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে আমরা যদি গরু ও খাসির মাংস নিরাপদভাবে দিতে না পারি তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ২ ধাপের প্রথম পর্ব আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। তবে মোনাজাতের শেষের দিকে হঠাৎ মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ড্রোনের বাতাস ও ড্রোন মাটিতে পড়ার শব্দ থেকেই আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা অবস্থায় দৈনিক সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালে মুসা সহ শতাধিক মুসল্লি আহত হয়েছেন। রবিবার সুরায়ে নিজামে আখিরি মোনাজাত চলাকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, তারা মোনাজাতে মগ্ন ছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড বাতাস আসে, পরে একটি ড্রোন মাটিতে পড়ে যায়। এই আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করতে থাকেন। এ সময় বেশ কয়েকজন মুসল্লি পড়ে গিয়ে আহত হন। আহত মুসল্লি ফয়সাল বলেন, আমার সামনে হঠাৎ ড্রোন পড়ে গিয়ে বাঁশের সঙ্গে লেগে শব্দ হয়। এতে আতঙ্ক দেখা দিলে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করেন। আমি সহ অনেক মুসল্লি আহত হয়েছেন। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, আতঙ্কে অনেক মুসল্লি দৌড়ে হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ড্রোনটি ইজতেমার মাঠের কাছে পড়ে যাওয়ায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ছোটাছুটি করলে কিছু মুসল্লি আহত হয়েছেন। ড্রোনের ব্যাটারি শেষ হওয়ার কারণে মাটিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ড্রোনটি কার তা জানা যায়নি। 1000 কিলোমিটার রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। রবিবার এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তাংসিরি বলেছেন, এটি একটি গাদর 380 মাইল টাইপ এল ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি জ্যামিং ক্ষমতা সম্পন্ন। তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার কথা উল্লেখ করেন। তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তাংসিরি আরও বলেন, এই সুবিধাটি বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম। রিপোর্টে বলা হয়েছে, এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যা ভূগর্ভস্থ স্থাপনা থেকে উৎক্ষেপণ করা যায়। ক্ষেপণাস্ত্রটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে, মাত্র একজন কর্মী 5 মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে। 2011 সাল থেকে ইরান মাঝে মাঝে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা চালু করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে। দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এ ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করেন। ইরান দাবি করছে যে তাদের কাছে 2000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। গত বছর বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হয়েছিলেন হান্নান সরকার। তার বছর না ঘুরতেই পদটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বয়সভিত্তিক দলে নির্বাচক হিসেবে বেশ ভালো কাজ করেছিলেন তিনি, যার ফলে তাকে গত বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য করেছিল বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে তার চাকরির মেয়াদ ছিল 2 বছর। তিনি গতকাল শনিবার বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। বিসিবি সূত্র জানাচ্ছে, 1 মাসের নোটিশ দিয়ে সরে যাচ্ছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে কোচিংয়ে সময় দিতে চান। তিনি এই নিয়োগ পেয়েছিলেন 1,25,000 টাকা বেতনে। তবে শুরু থেকে বেতন নিয়ে উষ্মা ছিল তার, সে কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। একটি পত্রিকাকে হান্নান বলেছেন, আমি বিশ্বাস করি নির্বাচকের পদটি খুবই সম্মানজনক, কিন্তু বাস্তবতা হলো আর্থিকভাবে সচ্ছল থাকার মতো না। প্রথমত বেতন কম, দ্বিতীয়ত চুক্তিভিত্তিক নিয়োগ। এ ধরনের চাকরিতে বেতন বেশি হলে ঠিক ছিল। 2 বা 3 মেয়াদে চাকরি করলে সঞ্চয় থাকতো, এখন দিন এনে দিন খাওয়ার মতো। এর চেয়ে কোচিং করালে ভবিষ্যৎ আছে। মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথ প্রদর্শক। আশা করি তিনি জাতীয় দলের প্রধান কোচ হবেন। ভালো কাজ করলে আমরাও একদিন জাতীয় দলে কাজ করার সুযোগ পেতে পারি। বিসিবিতে সম্মানজনক বেতন পেলে কোচ হিসেবে থাকতে চাই। দেশের 2 লিগ, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ কোচদের কাজের সবচেয়ে বড় ক্ষেত্র। সেখান থেকে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ থাকে কোচদের। সঙ্গে বিসিবিতেও কোচ হিসেবে সুযোগ থাকে কোচদের। সেখান থেকে বিপিএল বা ডিপিএলে কাজেও বাধা থাকে না। হান্নান সে পথে এগোচ্ছেন এখন।